নমস্কার। আজ শোনাব সাহিত্যিক আবু ইসহাকের আবর্ত। নূরজাহান ফিরা নাইজর এলে তার মা লক্ষ্য করে চঞ্চল খঞ্জন পাখি যেন পেঁচা বনে গেছে বিয়ের পর। এসে অবধি কারোর সাথে সে একটি কথাও বলেনি। দুপুরে খেতে বসে নূরজাহান প্রথম কথা বলে, এ কোন চাউলের ভাত মা? কেন, ৬০টা ধানের। কোন জমির ৬০টা? সাজু বিবি ইতস্তত করে। কইলা না কোন জমির? জমি দিয়া তুই করবি কি? তুই ভাত খা। সাজু বিবি না বললেও নূরজাহান বুঝতে পারে। ভাত মাখতে মাখতে নূরজাহানের চোখে ভাসে তাদের বাড়ির পশ্চিম পাশের একখণ্ড জমি। তার পূর্ব অর্ধেকে ধান আর পশ্চিম অর্ধেকে পাট। ধান খেতে কাজ করছে মোড়ল বাড়ির ইউনুস। মাথায় মাথলা, তবুও তার তামাটে মুখ রোদে উজ্জ্বল। কাস্তে চালাবার সময় তার হাত ও শরীরের সুপুষ্ট পেশি নজর এড়ায় না। কপালে রোদ নিয়ে কেউ ক্ষেত নিড়ায় না। সূর্যের দিকে পিঠ দিয়ে বসে সব সময়। কিন্তু দিনের এমন সময় সূর্য যখন পূর্ব আকাশে, তখন ইউনুস পশ্চিম থেকে নিড়িয়ে পূর্ব দিকে আসছে কেন? অনিয়মটা নূরজাহানের চোখেও ধরা পড়ে। কৃষক কন্যা চক্রাকারে ঘুরে ঘুরে পা চালিয়ে ধান ঘাটছিল উঠানে। ধান ঘাটা সেরে সে পশ্চিম পাশে জামতলা গিয়ে দাঁড়ায়। ইউনুস ততক্ষণে ঘোপ শেষ করে ক্ষেতের পূর্ব সীমানায় এসে গেছে। সূর্যমুখী ওইয়া নিরাও কেন? নূরজাহান জিজ্ঞেস করে। সূর্যমুখী কইতার দেখবার লইগা। ইউনুসের ঠোঁটে দুষ্ট হাসি। রহস্যটা বুঝতে পারে নূরজাহান। অতিরিক্ত গ্রীবাভঙ্গির জন্য সূর্যমুখী কবুতর তাকেই বলা হয়েছে। কথা বলার সময় নূরজাহানের গ্রীবা হেলে দোলে একটু বেশি। নূরজাহান আবার প্রশ্ন করে, চোখে রৌদ লাগে না তোমার? রৌদ লাগলে লাগুক গা, তোমার তাতে কি? আমার আবার কি? তোমার কষ্ট হয় না? কষ্ট না কইলে কি মিষ্ট পাওয়া যায়? কষ্ট করি কৈতরীরে দেখবার লাইগা। কৈতরীর দিকে চাইয়া চাইয়া চোখ জুড়াইয়া যায়, বেবাক কষ্ট বইলা যায়। কপটতা বা হাসির ঠাট্টা লেশমাত্র নেই ইউনুসের কথায়। নূরজাহানের মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। ঘরের দিকে দৌড় দেয় সে, কিন্তু মন পড়ে থাকে ধান খেতেই। উত্তর ভিটি ঘরের পশ্চিম দিকে জানলা খুলে সে চেয়ে থাকে। ইউনুস তাকে উদ্দেশ্য করেই গান জুড়ে দেয়, থাকো বন্ধু পয়েন্থের দিকে চাইয়া, আর কয়েকদিন পরে আইমু ৬০টা ধান দাইয়া। সেই ৬০টা ধানেরই ভাত নূরজাহানের থালায়। আঙুল দিয়ে সে শুধু নাড়ছেই ভাত, মুখে তোলেনি এক দানাও। সাজু বিবি তাগিদ দেয়, কি রে নুরি, খাস না? নূরজাহান ভাতের থালা সরিয়ে হাত ধুয়ে উঠে পড়ে। কি হইল নুরি, কি হইল? সাজু বিবি উঠে নূরজাহানের হাত ধরে। এক ঝটকায় হাত ছাড়িয়ে সে উত্তর ভিটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে। ঘরের মাচায় পাট রাখা হয়েছে গাদা করে। নূরজাহান চেয়ে থাকে। কোষ্টাগুলোতে হাত বুলায়। এক লাঠি টেনে নিয়ে সে বুকের সাথে চেপে ধরে। এই পাট বেইসা গয়না গড়াইমু, শাড়ি কিনমু রূপবান কন্যার লাইগা। পাট বাঁচতে বাঁচতে বলেছিল ইউনুস। কে তোমার রূপবান কন্যা? ক্ষেতের আলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল নূরজাহান। তুমি চিনবা না তারে? তার গায়ের রং কাশি হলদির মতন, চুল মাজা সমান লম্বা, মাথা নাচায় সূর্যমুখী কৈতরের মতন, আর চোখ। ইউনুস চোখের উপমা খুঁজে পায়নি সেদিন। কত আশা ছিল তার মনে। নালতে পাট গাছগুলোকে সে কতই না যত্ন করত। দুইবার সে পাট বাছট করে দিয়েছিল। পয়লা বাছটের পাট মাথায় নিয়ে সে বাড়ির দিকে চলছিল একদিন। জাম গাছে হেলান দিয়ে দাঁড়িয়েছিল নূরজাহান। জিজ্ঞেস করেছিল, এই বাজ পাট দিয়া কি করবা? এই পাটের শলা দিয়া দিয়াশলাই বানাইব। জানোনি কেমনে দিয়াশলি বানায়? হেই আর কি জানি, তোমারে হিগাইতে পারি। হিগাও দিহি।
চিকন পাটশলা ছোট ছোট কইরা ভাঙ্গা লও, এরপর কড়াইয়ের মধ্যে গন্ধক গলাইয়া ওই পাটশলার দুই মাথায় লাগাও। ওইয়া গেল দিয়াসলাই। এইটা এমন কি কাম, জিগাও না কেমনে পোলাও কোরমা রান্ধে। থাউক থাউক, আর জিগানের কাম নাই, তুমি তো পাক না বুড়ি। আমি বুড়ি? আইসা খারাও, মজা দেখাই। নূরজাহান দৌড়ে এসে পেছন থেকে পাটের বোঝা টেনে ধরে। আরে আরে করছো কি, ঘাড় ভাইঙ্গা যাইব। নূরজাহান ছেড়ে দিয়ে বলে, আর কোনোদিন বুড়ি কইলে কিন্তু খাজুর কাঁডা কুইপ্পা থুইমু তোমার খেতে, কইয়া রাখলাম। ইউনুস যাবার সময় নূরজাহান বুদ্ধি দেয়, পাটগুলো ভালো কইরা জাগ দিও, কোষ্টাগুলোও বেচতে পারবা মেলায়। ভোজেশ্বরের নববর্ষ মেলায় বাজপাটের কোষ্টা বিক্রি করে ইউনুস নূরজাহানের জন্য নকল সোনার একটা সিঁথিপাটি এনে বলেছিল, তোমার ঘন চুলের মাথায় এটা খুব চমৎকার দেখা যাইব। সিঁথিপাটি সেই ঘরেই বাঁশের চোঙার মধ্যে লুকিয়ে রেখেছে। ধরা পড়ার ভয়ে সে কোনোদিন সেটা পড়তে সাহস করেনি। মা দরজা ধাক্কায়, খোল নুরি, দুয়ার খোল। সাজু বিবি বুঝতে পারে সব, আগেই সে বুঝেছিল এবং বলেও ছিল স্বামীকে, কিন্তু লোকমান ফরাজি তার কথায় কান দেয়নি। মেয়ে লোকের কথায় কোন পুরুষই বা কান দেয়? তার কাছে মেয়ে কিছু নয়, এক কানি জমি বড়। খোল নুরি, দুয়ার খোল। দরজা খুলে বেরিয়ে আসে নূরজাহান, চিৎকার করে ওঠে, এই ভালো মাইন্সের জি, ওই পাট পাইছস কই? হ্যাঁ? সাজু বিবি নিরুত্তর। উত্তর দেওয়ার মতো কাজ করেনি তার স্বামী লোকমান ফরাজি। কিলো, কথা কোস না? সাজু বিবি অবাক চোখে চেয়ে থাকে নূরজাহানের মুখের দিকে। কিলো শয়তানের বাচ্চা, কথা কস না কেন? অস্বাভাবিক ঔজ্জ্বল্য নূরজাহানের চোখে, বিস্ফারিত তার চোখ। এরকম বেয়াদবি তো কখনো সে করে না। কিলো, কইবি না? আমি জানি, আমি জানি। দাঁতে দাঁত ঘষে বলে নূরজাহান। ও নুরি, নুরি, এসব কি কস? ভীত ব্যাকুল কণ্ঠ সাজু বিবির। পরেরডা খাওনের জিহবা সোয়াত। নূরজাহান থাবা দিয়ে মার চুল ধরে বসে। সাজু বিবি চিৎকার করে, তোমরা কই গো? ও নুরির বাপ, ও সোডমিয়া, শিগগির আহ তোমরা। হায় হায়, কি হইল গো? আমার নুরি তো বুঝিন পাগল হইয়া গেছে। নূরজাহান পাগল হয়ে গেছে। পরের দিনই খবর পায় ইউনুস। বর্ষাকাল, নৌকা নিয়া রাত্রে ফরাজকান্দি গিয়াছিল সে। ইচ্ছা হয়েছিল একবার নূরজাহানকে দেখবার, কিন্তু ও বাড়িতে উঠবার কোনো অধিকারই তার নেই। নৌকা ঘুরিয়ে সে একটা ধান ক্ষেতের মাঝ দিয়ে চলে। ক্ষেতটা তারই ছিল, এ আমন ধানও বুনেছিল সেই। অন্ধকার রাত্রি, নূরজাহানদের ঘরে বাতি জ্বলছে, নিবু নিবু করছে বাতাসে। ক্ষেতের জলা অংশে ইউনুস নৌকা থামায়। এই অংশে পাট বুনেছিল সে। এখানে এসে অনেক কথাই তার মনে জাগে। এই একখণ্ড জমি তার ছিল শুধু। চাচার হাতে পায়ে ধরে সে চেয়ে নিয়েছিল এ জমি। ইউনুসের দাদা শহর আলী মোড়ল ও বাবা জাহেদ আলী কলেরা হয়ে কয়েক ঘন্টা আগে পরে মারা যায়। তার বাবা মারা যায় দুপুরে আর দাদা সন্ধ্যায়। দাদার আগে বাপ মরেছে, এজন্য দাদার বড় ছেলের একমাত্র ছেলে হয়েও দাদার ২০ কানি জমির এক করাও ইউনুস পায়নি। মুসলিম উত্তরাধিকার আইনের এই বিধান। ইউনুসের মা তার ১০ বছরের ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। ইউনুস পাঠশালায় পড়ত, কিন্তু কিছুদিন পরেই পাঠশালা ছেড়ে দিয়ে তাকে রোজগারে নামতে হয়। সে অন্যের জমিতে কামলা খাটে, তার মা বাড়ি বাড়ি ধান ভানে। এভাবে খেয়ে না খেয়ে কোনো রকমে তাদের দিন যায়। তারপর চলে যায় অনেক বছর। ইউনুসের বয়স তখন ২০ পার হয়ে গেছে। তার মামু পরামর্শ দেয়, তোর চাচারে শক্ত ব্যারামে ধরেছে, মাইনসের মরণ বাসন কন যায় না, তুই যা গিয়া তার আতে পায়ে ধইরা পর, মরণকালে মাইনসের দিলে রহম দেয় খোদায়, তোরে এখান জমি দিয়া যাইতেও পারে। ইউনুস চাচার বাড়িতে গিয়েছিল। চাচা তখন জ্বরে শয্যাগত। ইউনুস তার পা জড়িয়ে ধরে অনুনয় করে, চাচা যান, আমারে কিছু দেন, আমরা বড় কষ্টে আসি, আপনি কিছু না দিয়া গেলে এই অকালে না খাইয়া মইরা যাইমু। উমর আলী মোড়লের মন নরম যা হয়,
দয়ার কারণে অবশ্য নয়, পরকালের ভাবনা তখন পেয়ে বসেছে মোড়লকে। বাপ আর ভাইয়ের কাছে কি জবাব দেবেন তিনি মৃত্যুর পর? তিনি বলেন, যা, ফরাজি খান্দির একখানি জমি তোরে দিলাম, তুই চাষবাস কইরা খা। জমি পেয়ে খুব খুশি হয়েছিল ইউনুস। ক্ষেতের কোনা আর ঘরের সোনা, মাটি খাঁটি। পাঠশালার বইয়ে এ প্রবচনগুলি সে বারবার আওড়ায় মনে মনে। প্রথম বছর সে পাট বনেছিল জমিতে। তখনও নূরজাহানের সঙ্গে তার পরিচয় হয়নি। পরিচয় হয় দোসরা বাছটের কালে। বুক সমান উঁচু পাটের মধ্যে বসে একদিন সে খাটো ও চিকন পাট গাছগুলো বেছে বেছে কেটে ফেলছিল। বেলা তখন 1 প্রহর। হঠাৎ পূর্ব দিকে বাড়িটায় হইচই শোনা যায়, নীল রে, নীল নীল নীল। আবার মোরগ মুরগির আর্ত চিৎকারও শোনা যায়, কটকট কট, কটকট কট, কটকট কট। ইউনুস বুঝতে পারে পাতি শিয়ালে মোরগ নিয়ে পালাচ্ছে। সে দাঁড়ায়। দাঁড়িয়েই দেখে তার ক্ষেতের পাড় দোলে মোলে কি যেন আসছে। অস্পষ্ট কাতরানি আর পাখার ঝটপট শোনা যায়। আরে, পাতি শিয়াল তো তার দিকেই আসছে। ইউনুস কাছা মেরে তৈরি হয়। তার কাছাকাছি আসতেই সে কাস্তে হাতে ঝাঁপিয়ে পড়ে। পাতি শিয়াল মোরগ ফেলে পালিয়ে যায়। বড় একটা রাতা। মাটিতে কাত হয়ে পড়ে দাপাতে থাকে। গলা থেকে রক্ত ছুটছে ফিনকি দিয়ে। ইউনুস মোরগটা হাতে নিয়ে দৌড়ে যায় পুবের বাড়িটার দিকে। ওদিক থেকেও একটি কিশোরী মেয়ে ছুটে আসছে। এইটা আমাগো মোরগ। হ তোমারই, শিগগির ধরো, গলায় কামড় দিছে, বাঁচব না, জবাই করতে হইব। মেয়েটি মোরগ ধরে। আরে এই দিকে না, তুমি উত্তর দিকে খাড়াও। আবার পাগনাটা সাইরা দিলা কেন? এই নাও, শক্ত কইরা ধরো। হ গলার এইখানে ধরো। কও, বিসমিল্লা আল্লাহ আকবর। বিসমিল্লা আল্লাহ আকবর। ইউনুস কাস্তে দিয়েই জবাই করে মোরগ। বাড়ি থেকে বদনা হাতে এগিয়ে আসে তার মা। ডাকে, অনুরি, নূরজাহান, এই বদনাটা লইয়া যা, কাজিডা ধুইয়া দে। নূরজাহান বদনার নালে পানি ঢালে। ইউনুস কাস্তে ধোয়ে। ইস, আপনার লুঙ্গিটা তো রক্তে মাইখা গেছে, নূরজাহান বলে। ইউনুস কাপড়ের দিকে একবার চেয়ে পাট ক্ষেতের দিকে রওনা হয়। সে আবার পাট বাঁচতে শুরু করে। খানিক পরে নূরজাহান পাট গাছের আন্দোলিত মাথা লক্ষ্য করে ক্ষেতের মধ্যে এগিয়ে যায়। ইউনুসের কাছে গিয়ে বলে, এই লুঙ্গিটা পিন্দা আপনেরটা খুইলা দেন, ধুইয়া দিমু। না, থাউগা। হেইয়া ওইব না। শেষ পর্যন্ত ইউনুসকে রক্তমাখা কাপড় খুলে দিতে হয়। নূরজাহান আবার বলে, মায়ে কইছে আইজ দুপুরে আমাগো বাড়ি সাইডটা ডাইল ভাত খাইবেন। ডাইল ভাত? কও কি, এত বড় মোরগটা জবাই কইরা দিলাম আর দাওয়াত দিলা বুঝিন ডাইল ভাতের? নূরজাহান খিলখিল করে হাসে। তার হাসির গমক ইউনুসের প্রাণে ঝংকার তোলে। হাসতে হাসতে সে বলে, ডর নাই, আপনারে ঠকামু না, 1 রান দিমু, আর কল্লাডা মোল্লা খায় কল্লা। কলিজাডা দিবা না বুঝিন? পুরুষ মাইনসে কলিজা খায় না, গাঙে গেলে কলিজা কাঁপে। আমি কি নাইয়া না যাওলা যে গাঙে যাওন লাগবো? যাওন লাগবো না? শহরে বন্দরে যাইতে হইব না কোনোদিন? না, শহরে বন্দরে যাইতে চাই না, আমি চাই কইলজাটা। ইউনুস হাসে। হাসে নূরজাহান, বলে, আচ্ছা দিমু কইলজাটা, কিন্তু এক কাম করন লাগবো, ঘুমটা দিয়া ঘরে বইসা থাকতে হইব। দুজনেই এবার হেসে ওঠে জোরে। তাদের সংকোচ কেটে যায় কথায় বার্তায়। দিনে দিনে মেলামেশা সহজ হয়ে আসে। তারপর ভালোবাসার দুটি লতা জড়াজড়ি করে বেড়ে ওঠে পাট ক্ষেতের আড়ালে। আরও অনেক কথাই মনে পড়ে ইউনুসের। মাথা ফাটা রোদে যখন সে ধান আর পাট ক্ষেতে নিড়ানি বাছানির কাজ করত, তখন নূরজাহান কোনোদিন চালতে মাখা, কোনোদিন আমের ভর্তা নিয়ে আসত তার জন্যে। সর্ষে বাটা, কাঁচা মরিচ ও নুন দিয়ে মাখানো ছেঁচা চালতে, অথবা কাঁচা মরিচ, তেল, নুন ও লেবু পাতা দিয়ে কাঁচা আমের ভর্তা। রোদে শরীর তেতে উঠলে কি বাহারিয়া মজাই না লাগত। আহ, একেবারে কলিজা ঠান্ডা। খেতে কাজ করতে কোনোদিন খারাপ লাগতো না ইউনুসের। তার উৎসাহ বেড়েই যেত যখন সে মনে ভাবত,
আউশ ও আমন ধানে 6 মাসের খোরাকি হবে, আর পাট বেচে বিয়ের টাকার জোগাড় হবে। আর বেশি দিন দেরি নেই, পাট উঠতে কয়েকটা মাস মাত্র বাকি। বিয়ের কথা চালাবার জন্য চাচার কাছে লোক পাঠায় ইউনুস। অনেক দিন রোগ ভোগের পর চাচা তখন বেশ সুস্থ হয়ে উঠেছেন। বাপ যখন নেই তখন ভাইপোর বিয়ের দায়িত্ব চাচারই। উমর আলী মোড়ল মুখ দেখে নূরজাহানের হাতে 5 টাকা দিয়ে যান। আশায় আশায় দিন কাটে ইউনুসের। আষাঢ় মাসে 60টা ধান কাটতে যায় সে। কি চমৎকার ধান হয়েছে তার খেতে। মুঠা কয়েক কাটতে না কাটতে নূরজাহানের বাপ লোকমান ফরাজি বাধা দেয়, খবরদার, ধানে কাশি লাগাইও না। ইউনুস হতবম্ব। লোকটা পাগল না মাথা খারাপ? নিজের ক্ষেতের ধান কাটবে না, এ কেমন কথা? সে বলে, কি কন মিয়া, ধান কাটুম না কেন? না কাটবা না, এ জমি আমার। আপনার? ইউনুস যেন আকাশ থেকে পড়ে। হ আমার। কেন জানো না? তোমার চাচা কিছু কয় নাই তোমারে? ওরে ফরমান, দলিলটা লইয়া আয় দেহি। বাড়ি থেকে দলিল নিয়ে লোকমান ফরাজির ছেলে ফরমান আসে। ইউনুস দেখে, সত্যিই তো, তার চাচারও সই রয়েছে দলিলে। ইউনুস কাস্তে হাতে এগোয় চাচার বাড়ির দিকে। রাগ এসে ফুলতে থাকে। গায়ের রক্ত পানি করে ফলানো ধান আজ তার নয়। পাটও তো আর পাওয়া যাবে না এরপর। তবে কেন সে এত পরিশ্রম করল, হাল ও বীজে এত টাকা নষ্ট করল? উমর আলী মোড়ল বারান্দায় বসে দাড়িতে কলপ লাগাচ্ছিলেন। ইউনুস তার সামনে গিয়ে দাঁড়ায়। রাগ এসে কাঁপতে থাকে। ফরাজি কান্দির জমি আপনি লোকমান ফরাজিরে দলিল কইরা দিছেন? হ, দিছি। আয়না থেকে মুখ না তুলেই মোড়ল বলে, ফরাজির কাছে আমি দেনা আসিলাম 1000 টাকা। কেন, ওই জমি আপনি আমারে দেন নাই? তোরে কি এক কেড়ে দিয়া দিছি? খেঁকিয়ে ওঠে মোড়ল। গত বছর পাট খাইছস, তারপর মটর খাইছস, আবার কত? আবার কত? আপনি আমারে জবান দেন নাই, কন নাই তোর এই জমিন দিলাম, তুই চাষবাস কইরা খা। যখন কইছি তখন। তোরে কি জনমকালের লেগা খাইতে দিহি? এই বুড়ো বয়সে আমারে কি দেনা লইয়া মরতে কস তুই? ইউনুস ফিরে আসে। তার মনে ধাঁধা। চাচার এত জমি জমা থাকতে সে কর্জ করেছে 1000 টাকা। আর লোকমান ফরাজি বা এত টাকার লোক হলো কবে? ঘরের চালে যার ছন নাই, সে আবার ধার দেয় 1000 টাকা। মাস দেড়েক পরে নূরজাহানকে বিয়ে করে ধাঁধার উত্তর দেন মোড়ল নিজেই। মুঠো আলগা না করলে বুড়োর কাছে তরুণী মেয়ে দেয় কোন বাপ? তাছাড়া মোড়লের আরো 2 বউ রয়েছে ঘরে। ফরাজি বাড়ির বাতিটা নিভে গেল এইমাত্র। ইউনুস দাঁড়ায়, লগিটা তুলে নিয়ে এসে নৌকা ফেরায় বাড়ির দিকে। নূরজাহান গুম হয়ে বসে থাকে সারাদিন। মাঝে মাঝে একটু উত্তম মাত্তম করে। তার মাথার লম্বা ঘন কালো চুল আর নেই। চুল ছেঁচে ফেলে ঘৃতকুমারীর পাতা আরো কত কি দেয়া হচ্ছে মাথা ঠান্ডা হওয়ার জন্য। নূরজাহান একদিন ইউনুসের দেয়া সিথিপাটিটা বাঁশের চোঙা থেকে বের করে। ইউনুস কতদিন বলেছিল, সিতুপাটিটা মাথায় দিয়ে আহো না একদিন, দেহি তোমার মাথায় কেমন দেখা যায়। কিন্তু নূরজাহান লজ্জায় ওটা পড়তে পারেনি তখন। শুধু বলেছে, সময় হইলে মাথায় দিমু। এখন যে সময় হয়েছে নূরজাহানের, ন্যাড়া মাথায় সে সিথিপাটিটা পরে আজকাল। আর মাঝে মাঝে গুনগুন করে গানের 2-1টা কলি। 60টা খেতে হাঁটুরে পানি, বগে আধার খায়, পন্থের পানি সাইয়া সাইয়া আমার আংকি ফাইটা যায়। লোকমান ফরাজি অনেক ফকির কবরে জানে, অনেক রকম চিকিৎসা হয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। কয়েকদিন পর উমর আলী মোড়ল এসে নিয়ে যান নূরজাহানকে। তিনি বলে যান, আপনারা তো অনেক কিছুই কইরা দেখলেন, এইবার শেষ চেষ্টা কইরা দেহি। এই শেষ চেষ্টার পরামর্শ দেয় মোড়লের প্রথম পক্ষের স্ত্রী। সে বলে, এক কাম করেন, বিহান রাইতে মোরগের বাকের আগে গাঙ্গে নিয়া ওরে 101টা চুপ দিবেন, এরপর কাদা মাটি লেইপা দিবেন ওর মাথায়। এই রকম কয়েক রোজ কইলেই দেখবেন সর্দি হইছে। সর্দি হইলে পাগল ভালো হইয়া যায়। আমার মামুগো দেশে এইরকম সুবাইয়া ভালো করতে দেখছি নিজ চোখে।
বড় বিবি আগেও বলেছিল এই ব্যবস্থার কথা, কিন্তু তখন কান দেননি মোড়ল। শেষ পর্যন্ত কোনো কিছুতেই যখন ভালো হলো না, তখন বড় বিবির কথাটাই গ্রাহ্য হলো। ভোর রাত্রি উমর আলী মোড়ল নূরজাহানের হাত ধরে টেনে নিয়ে চলেন। সে কতদূর হেঁটে যায়, আবার বেঁকে বসে, মোড়লের টান খেয়ে আবার হাঁটে। বর্ষায় নদী কানায় কানায় ভর্তি। নূরজাহানকে নিয়ে মোড়ল পানিতে নামেন। হঠাৎ সে গান জুড়ে দেয়, 60টা খেতে হাঁটুরে পানি বগে। হেই থাম, ধমক দেন মোড়ল। ইস, আবার গান জুইরা দিছে। গান থামে। বড় বড় চোখ তুলে তাকায় নূরজাহান, বলে, গান গাইমু না কেন? তারপর মোড়লের দাড়ির দিকে চেয়ে বলে, ও তুমি তো পীর সাব। চুপ কর, যা আরো পানিতে নাম। পানির মধ্যে কই যামু? কেন আইসো এখানে? নল ডুব খেলবা? আহো খেলি। তোমার হাতে ওক্কা, আমার হাতে নল। আরে খালি কথা কয়, খালি কথা কয়। চুপ কর দেহি। কেন চুপ করমু? সাইরা দাও, আমি নল লইয়া ডুব দেই। তুমি ডুব দিয়া পারলে ধৈর্য আমারে। আরে শুরু করছস কি? চুপ করো। এইবার আল্লাহর নাম লইয়া ডুব দে 101টা। 101টা? কেন ডুব দিমু? তোর পাগলামি ভালো হইয়া যাইব। আমি বুঝিন পাগল? ধুত, পাগল তো তুই না। পাগল না, পাগল না, তুই তুই তুই। আরে চুপ হ, এবার ডুব দে আল্লাহর নাম লইয়া। নূরজাহান ডুব দেয়। মোড়ল গুনতে শুরু করে। 5 ডুব দিয়ে সে বলে, আমার লগে লগে তুইও ডুব দে। তুই ডুব না দিলে আমি দিমু না। এই পাগলনি, ভালো চাস তো ডুব দে স্ব ইচ্ছায়, না হইলে আমি কিন্তু সুবাই দিমু। হ হ, তুই আমারে সুপ দে, আমিও তোরে সুপ দেই 153টা। তোর তো উন্মতির ভাব হইছে। ধ্যাত বেলেহাস কোথাকার, ডুব দে শিগগির। তুইও দে তয় আমার লগে লগে। আইসা দেই দেই, আমিও ডুব দেই তোর লগে। মোড়ল নূরজাহানের সাথে ডুব দেন, কিন্তু 7 ডুব দিয়েই হাঁপিয়ে ওঠেন তিনি। নূরজাহান আরো কয়েক ডুব দিয়ে বলে ওঠে, নে হইছে তোর 153টা। কেবল তো হইল মোটে 17টা। না আর ডুব দিমু না। মোড়ল এবার নূরজাহানের ঘাড় ধরে গুনে গুনে চুপ দেন, 18, 19। সাইরা দে না আমারে, সার সার। নূরজাহান হাত ছাড়াবার চেষ্টা করে, কিন্তু মোড়ল চুপ দিয়ে চলেন গুনে গুনে। উপর্যুপরি চুবনি খেয়ে নূরজাহান খেপে যায়। সে মোড়লের হাতে কামড় দিয়ে বসে। হাত ছেড়ে দিয়ে মোড়ল থাপ্পড় মারেন তার মাথায়। সে তখন ঝাঁপ দিয়ে পড়েছে। মোড়ল গলা পানিতে গিয়ে তাকে ধরেন। 130, 32। ঘাড় ধরে চুপ দেন মোড়ল, আবার টেনে তোলেন। নূরজাহান 2 পা দিয়ে মোড়লের উরুতে ধাক্কা মেরে আরো এগিয়ে যায়। মোড়ল গিয়ে ধরেন আবার। নূরজাহান তার চুল ধরে বসে, খামচি লাগিয়ে দেয় গালে। তিনি চুল ছাড়াবার জন্য কোস্তাকুস্তি করতে করতে অথই পানিতে গিয়ে পড়েন। দুজনকেই ভাসিয়ে নিয়ে যায় স্রোত। মোড়ল তার চুল ছাড়িয়ে নেন, কিন্তু নূরজাহান হাতের কাছে চাপ দাড়ি ধরে বসে তার। এবার দুজনেই হাবুডুবু খাচ্ছে। মোড়ল 2 হাতে ধাক্কা মেরে নূরজাহানের হাত থেকে দাড়ি ছাড়িয়ে নেন। তারপর সাঁতরে ঠাঁই পানিতে এসে দাঁড়ান। উষার আলো আঁধারে কিছুই স্পষ্ট দেখা যায় না, শুধু পানি আর পানি। রূপালী পানির দুর্দম স্রোত ছুটে চলেছে। মোড়ল চিৎকার দিয়ে লোকজন ডাকবার জন্য মুখ খোলেন, কিন্তু কি ভেবে থেমে যান। তিনি স্রোতের দিকে চেয়ে হাঁপাতে থাকেন। মোড়লের হাত ব্যথায় টনটন করছে, চিবুক জ্বলছে তার। তিনি দাড়িতে হাত বুলান। কয়েক গাছা দাড়ি ছিঁড়ে নিয়ে গেছে পাগলি। মোড়ল ভাবেন, ওকে নিশ্চয়ই ভূতে ধরেছিল, আর একটু হলে ভূত আর চুবিয়ে মারত তাকে। ভূতের হাত থেকে রেহাই পেয়ে মোড়ল স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। যারা আমার গল্প শুনছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন নমস্কার।